হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ জেনারেল সায়েন্সের এমসিকিউ প্রশ্ন, যা আপকামিং আরআরবি গ্রুপ ডি এছাড়াও রেলওয়ের বিভিন্ন এক্সাম এছাড়াও যে আপকামিং এসএসসি জিডি প্রভৃতি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের তোমরা উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করি। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন হলো, দেহকোষের বিভাজন সাধারণত কোন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়? তো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো যারা যারা জানো। তো দেখো, দেহকোষের বিভাজন সাধারণত মাইটোসিস, অপশন বি, মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের, যে দেহগহ্বর রক্তে পূর্ণ থাকে তাকে কি বলা হয়? যে দেহগহ্বর রক্তে পূর্ণ থাকে তাকে কি বলা হয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, হিমোসিল বলা হয়। যে দেহগহ্বর রক্তে পূর্ণ থাকে তাকে হিমোসিল বলা হয়। পরবর্তী প্রশ্ন, মানুষের জিহ্বা কোন ধরনের পেশি বিদ্যমান থাকে? মানুষের জিহ্বায় কোন ধরনের পেশি বিদ্যমান থাকে? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সরেক পেশি। তো মানুষের জিহ্বা হচ্ছে এক ধরনের সরেক পেশির উদাহরণ। পরবর্তী প্রশ্ন, বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পেলে শব্দের গতিবেগের কি পরিবর্তন ঘটে? তো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখো, বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পেলে শব্দের গতিবেগ বৃদ্ধি পায়। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অর্কিড উদ্ভিদটি কোন ধরনের উদ্ভিদের অন্তর্ভুক্ত? তো দেখো, অর্কিড হলো এক ধরনের পাহাড়ি ফুল জাতীয় গাছের উদাহরণ। তো অর্কিড উদ্ভিদটি হলো এক ধরনের পরাশ্রয়ী উদ্ভিদ, অর্থাৎ এরা অন্য উদ্ভিদের গায়ে লেগে বেঁচে থাকে এবং তারা অন্য উদ্ভিদের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করে না, তারা নিজেদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তারা খাদ্য গ্রহণ করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের রয়েছে, আংশিক পরজীবী উদ্ভিদের একটি উদাহরণ দাও। আংশিক পরজীবী উদ্ভিদ অর্থাৎ অন্যান্য গাছ থেকে যারা জল এবং খনিজ লবণ গ্রহণ করে এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। তো আংশিক পরজীবী উদ্ভিদের একটি উদাহরণ হলো অপশন বি, লোরাসথাস। লোরাসথাস হলো এক ধরনের আংশিক পরজীবী উদ্ভিদ। পরবর্তী 7 নম্বর প্রশ্ন দেখো রয়েছে আমাদের, ইনসুলিন হরমোনের অভাবে মানুষের কোন রোগটি দেখা যায়? ইনসুলিন হরমোনের অভাবে মানুষের দেহে মূলত দেখা যায় অপশন বি, ডায়াবেটিস। ডায়াবেটিস মেলিটাস বা বহুমূত্র রোগটি দেখা যায় ইনসুলিন হরমোনের অভাবে। পরবর্তী প্রশ্ন, হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কোন অস্থায়ী যৌগ গঠন করে? তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কোন অস্থায়ী যৌগ গঠন করে? তো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো তোমরা। তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অক্সি হিমোগ্লোবিন। অক্সি হিমোগ্লোবিন হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী 9 নম্বর প্রশ্ন, একটি সরেক পেশিতে সাধারণত কতগুলি নিউক্লিয়াস থাকে? একটি সরেক পেশিতে সাধারণত কতগুলি নিউক্লিয়াস থাকে? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে প্রায় 100টির মতো সরেক পেশিতে নিউক্লিয়াস লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন 10 নম্বর, মাছ ও উভচরের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি? মাছ ও উভচরের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, লাংফিশ, অর্থাৎ ফুসফুসীয় মাছ, লাংফিশ। এটি মাছ ও উভচরের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী। পরবর্তী প্রশ্ন, নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভারের উদাহরণ? নৌকার দাঁড়। তো দেখো, নৌকার দাঁড় হচ্ছে অপশান বি, দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে নৌকার দাঁড়। দ্বিতীয় শ্রেণীর লিভারে সাধারণত একদিকে আলম্ব লক্ষ্য করা যায়, মাঝে লক্ষ্য করা যায় ভার এবং আরেক দিকে লক্ষ্য করা যায় বল। এটি হলো দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ, হলো এই নৌকার দাঁড়। পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের হাত কোন শ্রেণীর লিভারের উদাহরণ? তো নৌকার দাঁড় হচ্ছে দ্বিতীয় এবং মানুষের হাত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। তো তৃতীয় শ্রেণীর লিভারে থাকে মাঝে বল থাকে, একদিকে ভার থাকে এবং অন্যদিকে আলম্ব লক্ষ্য করা যায় এই তৃতীয় শ্রেণীর লিভারে। পরবর্তী প্রশ্ন দেখো, অপটিক্যাল ফাইবারে আলোর কোন ধর্মটি প্রধানত ব্যবহৃত হয়? অপটিক্যাল ফাইবারে আলোর কোন ধর্মটি ব্যবহৃত হয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আলোর এই ধর্মটি ব্যবহার করা হয় এই অপটিক্যাল ফাইবারে। পরবর্তী 14 নম্বর প্রশ্ন আমাদের দেখো, গোধূলি ঘটনার প্রধান কারণ কি? গোধূলির ঘটনার প্রধান কারণ কি? যে বিকেলবেলায় আমরা যে লাল আকাশ লক্ষ্য করা যায় তাকে আমরা মূলত গোধূলি বলা হয়। তো এই গোধূলি ঘটনার প্রধান কারণ হলো আলোর বিক্ষেপণজনিত কারণে এই গোধূলি ঘটনাটি ঘটে থাকে আলোর বিক্ষেপণের ফলে। পরবর্তী প্রশ্ন,
মরুভূমিতে মরীচিকা সৃষ্টির প্রধান কারণ কি? অর্থাৎ দূর থেকে মরুভূমিতে যে জল লক্ষ্য করা যায় তা সেই মরীচিকা সৃষ্টির প্রধান কারণ হলো অপশন সি, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে এই মরুভূমিতে মরীচিকা লক্ষ্য করা যায় বা মরীচিকা সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তাকে? আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তাকে? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হাইগেন্স। হাইগেন্স হচ্ছে আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা হচ্ছে হাইগেন্স। পরবর্তী প্রশ্ন, শব্দ বিস্তারের জন্য কিসের প্রয়োজন হয়? শব্দের বিস্তারের জন্য কিসের প্রয়োজন হয়? শূন্যস্থান, স্থিতিস্থাপক মাধ্যম, আলো নাকি তাপ? তো দেখো শব্দ বিস্তারের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়, অর্থাৎ কঠিন তরল গ্যাসীয় এই মাধ্যমের প্রয়োজন হয় এই শব্দ বিস্তারের জন্য, তাই মহাশূন্যে শব্দ পৌঁছাতে পারে না। পরবর্তী প্রশ্ন, গোবর গ্যাসে প্রধানত কোন গ্যাস থাকে? গোবর গ্যাসে প্রধানত কোন গ্যাস থাকে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মিথেন গ্যাস লক্ষ্য করা যায়। CH4 অর্থাৎ মিথেন গ্যাস লক্ষ্য করা যায় গোবর গ্যাসের মধ্যে। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের 19 নাম্বার, পারমাণবিক বোমা কী ধরনের বোমার উদাহরণ? তো পারমাণবিক বোমা হচ্ছে নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় বিভাজন বোমা হলো পারমাণবিক বোমা, হলো নিউক্লিয় বিভাজন বোমা। পরবর্তী প্রশ্ন 20 নাম্বার দেখো, হাইড্রোজেন বোমা কী ধরনের বোমা? 20 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন বোমা কী ধরনের বোমা? তো দেখো এখানে 20 সঠিক উত্তর হচ্ছে সংযোজন বোমা। সংযোজন বোমা হচ্ছে হাইড্রোজেন বোমা। পরবর্তী প্রশ্ন দেখো, লিফটে দাঁড়ানো ব্যক্তি নিজেকে কখন হালকা মনে করবে? লিফটে দাঁড়ানো ব্যক্তি নিজেকে কখন হালকা মনে করবে? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে যখন লিফটটি তরঙ্গসহ নিচে নামে। তরঙ্গসহ যখন লিফটটি নিচে নামে তখন লিফটে দাঁড়ানো ব্যক্তি নিজেকে হালকা মনে করবে। পরবর্তী প্রশ্ন 22 নাম্বার, একটি নির্দিষ্ট দূরত্বের পর টিভি সিগন্যাল গ্রহণ করা যায় না কেন? তো দেখো একটি নির্দিষ্ট দূরত্বের পর টিভি সিগন্যাল গ্রহণ করা যায় না কারণ পৃথিবীর বক্রতাজনিত কারণে। পৃথিবীর বক্রতাজনিত কারণে এই টিভি সিগন্যাল গ্রহণ করা যায় না, কেননা তরঙ্গগুলি সমান্তরালভাবে সরলরেখায় চলে এবং পৃথিবীর বক্রতাজনিত কারণে দিগন্তের পর এই তরঙ্গ দৈর্ঘ্যগুলি আর গ্রহণ করা যায় না, তাই টিভি সিগন্যাল পাওয়া যায় না। পরবর্তী প্রশ্ন, কোনো বস্তুকে পৃথিবী থেকে চাঁদে নিয়ে গেলে কি পরিবর্তন হয়? কোনো বস্তুকে পৃথিবী থেকে চাঁদে নিয়ে গেলে ভর অপরিবর্তিত থাকে কিন্তু ওজন কমে যায়। পৃথিবীতে যদি কোনো বস্তুর ওজন 1 কেজি হয় তাহলে চাঁদে সেই বস্তুর ওজন মূলত 6 কেজি হয়ে যাবে, অর্থাৎ 6 গুণ বৃদ্ধি পাবে চাঁদে নিয়ে গেলে পৃথিবী থেকে। পরবর্তী প্রশ্ন, সূর্যের প্রচণ্ড শক্তির উৎস কী? সূর্যের প্রচণ্ড শক্তির উৎস কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় এসেছে। এই সূর্যের প্রচণ্ড শক্তির উৎস কী? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন হচ্ছে সূর্যের প্রচণ্ড শক্তির উৎস, হলো নিউক্লিয়ার সংযোজন। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কিভাবে পরিবর্তিত হয়? বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কিভাবে পরিবর্তিত হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, আর তাপমাত্রা যদি হ্রাস পায় তাহলে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা ক্রমশ হ্রাস পায়, অর্থাৎ এর সঙ্গে এটি সমানুপাতিক। পরবর্তী প্রশ্ন, স্ত্রী কণ্ঠস্বর পুরুষের তুলনায় তীক্ষ্ণ হয় কেন? স্ত্রী কণ্ঠস্বর পুরুষের তুলনায় তীক্ষ্ণ হয় কেন? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে উচ্চ কম্পাঙ্ক। উচ্চ কম্পাঙ্কের জনিত কারণে স্ত্রীর কণ্ঠস্বর পুরুষের তুলনায় তীক্ষ্ণ বলে মনে হয় এই উচ্চ কম্পাঙ্কজনিত কারণে। পরবর্তী প্রশ্ন, শব্দের প্রতিধ্বনি সৃষ্টির কারণ কি? শব্দের প্রতিধ্বনি সৃষ্টির কারণ কি? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, প্রতিফলন। অর্থাৎ শব্দ যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন বৃহত্তর কোনো বস্তুতে বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় সেটি ফিরে আসে, তাই এটি প্রতিফলনের জন্য এই প্রতিধ্বনিটি সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, বৈদ্যুতিক আগুন নেভাতে জল ব্যবহার করা হয় না কেন? বৈদ্যুতিক আগুন নেভাতে জল ব্যবহার করা হয় না তার কারণ হলো অপশন সি, শর্ট সার্কিট হতে পারে। শর্ট সার্কিট হতে পারে বৈদ্যুতিক সাজ সরঞ্জামে যদি জল দিয়ে নেভানো হয় তাহলে শর্ট সার্কিট হতে পারে, ফলে ওই কম্পোনেন্টসগুলো নষ্ট হয়ে যেতে পারে। পরবর্তী প্রশ্ন, ডিজেল ইঞ্জিনে জ্বালন কিভাবে ঘটে? ডিজেল ইঞ্জিনে জ্বালন কিভাবে ঘটে? তো দেখো ডিজেল ইঞ্জিনের জ্বালন সাধারণত অপশন সি, সংকোচনের ফলে ঘটে থাকে। ডিজেল ইঞ্জিনের জ্বালন এই সংকোচনের ফলে ঘটে থাকে। পরবর্তী প্রশ্ন, স্প্রেয়ার কোন নীতির উপর কাজ করে? স্প্রেয়ার কোন নীতির উপর কাজ করে? তো দেখো এখানে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, বার্নৌলির নীতি কাজ করে এই স্প্রেয়ার, বার্নৌলির নীতির মাধ্যমে।
পরবর্তী প্রশ্ন 31 নম্বর, রাডার কিভাবে শত্রু বিমানের অবস্থান নির্ণয় করে? রাডার কিভাবে শত্রু বিমানের অবস্থান নির্ণয় করে? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, রেডিও তরঙ্গের মাধ্যমে। রেডিও তরঙ্গের মাধ্যমে রাডার শত্রু বিমানের অবস্থান নির্ণয় করে। পরবর্তী প্রশ্ন, ফিউজ তারের কাজ কি? ফিউজ তারের কাজ কি? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অতিরিক্ত তড়িৎ প্রবাহ রোধ করা। কেননা ফিউজ তার হচ্ছে উচ্চ রোধ বিশিষ্ট কিন্তু গলনাঙ্ক খুবই কম, তাই এই ফিউজ তারে যখন অতিরিক্ত তড়িৎ প্রবাহ হয় তখন এই ফিউজ তারটি গলে গিয়ে অন্যান্য যে বাড়ির ফ্যান এছাড়াও বিভিন্ন ধরনের এসি, ফ্রিজ প্রভৃতিকে রক্ষা করে। পরবর্তী প্রশ্ন, আলোর বেগ প্রথম কে পরিমাপ করেন? আলোর বেগ প্রথম কে পরিমাপ করেন? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ওলে রোমার। ওলে রোমার 1676 খ্রিস্টাব্দে আলোর বেগ প্রথম নির্মাণ করেছিলেন বা প্রথম পরিমাপ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, মরিচা ধরলে লোহার ওজনের কি হয়? মরিচা ধরলে লোহার ওজন কি হয়? তো দেখো মরিচা ধরলে লোহার ওজন ক্রমশ বৃদ্ধি পায়। লোহার ওজন বৃদ্ধি পায়, মরিচা ধরলে লোহার ওজন বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্ন, বৃত্তাকার পথে চলমান বস্তুর বেগ কেমন হয়? বৃত্তাকার পথে চলমান বস্তুর বেগ সাধারণত অপশন সি, পরিবর্তনশীল হয়। বৃত্তাকার পথে চলমান বস্তুর বেগ পরিবর্তনশীল হয়। পরবর্তী প্রশ্ন, বর্ণালীর প্রান্তীয় বর্ণ দুটি কোনটি? বর্ণালীর প্রান্তীয় বর্ণ কোন দুটি? তো দেখো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। তো বর্ণালীর প্রান্তীয় বর্ণ দুটি হলো বেগুনি ও লাল। বেগুনি ও লাল। বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম এবং লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সব থেকে বেশি। পরবর্তী প্রশ্ন, মেরু অঞ্চলে বরফের বাড়ি কেন তৈরি করা হয়? মেরু অঞ্চলে বরফের বাড়ি কেন তৈরি করা হয়? তো দেখো মেরু অঞ্চলে বরফের বাড়ি বা ইগলু, এই বরফের বাড়িগুলোকে ইগলু বলা হয়। এটি প্রধানত তৈরি করা হয় কেননা বরফ তাপের কুপরিবাহী। বরফ তাপের কুপরিবাহী, তাই মেরু অঞ্চলে বরফের বাড়ি তৈরি করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, উড়োজাহাজের উত্থান কোন নীতির উপর নির্ভর করে? উড়োজাহাজের উত্থান কোন নীতির উপর নির্ভর করে? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বার্নৌলির নীতি অনুসরণ করে উড়োজাহাজের উত্থান। অর্থাৎ ওই এরোপ্লেনের বা উড়োজাহাজের ডানার উপরে যখন বাতাসের গতিবেগ বৃদ্ধি পায় তখন সেখানে চাপ হ্রাস পায়, তখন এই নিচ দিক থেকে একটি ঊর্ধ্বমুখী বল কাজ করে, ফলে উড়োজাহাজ উপরে উঠতে থাকে। পরবর্তী প্রশ্ন, জাহাজ নদী থেকে সমুদ্রে প্রবেশ করলে কি ঘটে? জাহাজ নদী থেকে সমুদ্রে প্রবেশ ঘটলে ভেসে ওঠে। ভেসে ওঠে। জাহাজ যদি নদী থেকে সমুদ্রে প্রবেশ করে তাহলে ভেসে ওঠে, কেননা সমুদ্রের জল অতিরিক্ত লবণের ফলে তার ঘনত্ব অধিক হয়, তাই জন্য জাহাজ নদী থেকে যখন সমুদ্রে প্রবেশ করে তখন ভেসে ওঠে। পরবর্তী প্রশ্ন, চাঁদ থেকে পৃথিবীতে বস্তু আনলে কি পরিবর্তন হয়? তো চাঁদ থেকে পৃথিবীতে বস্তু আনলে ভর অপরিবর্তিত থাকে কিন্তু ওজন পরিবর্তিত হয়। অর্থাৎ চাঁদের যে বস্তুর ওজন 6 কেজি পৃথিবীতে আনলে সেটির 1 কেজি ওজন হয়। পরবর্তী প্রশ্ন, বন্দুক থেকে গুলি ছোড়ার সময় কি ঘটে? বন্দুক থেকে গুলি ছোড়ার সময় সাধারণত বন্দুক পিছিয়ে যায়। বন্দুক পিছিয়ে যায়। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার যে সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এই সূত্র অনুযায়ী বন্দুকে যখন গুলি বাইরে নিক্ষেপণ হয় তখন ওই বন্দুকের উপরই একই বল প্রতিক্রিয়া হয়। পরবর্তী প্রশ্ন, কে প্রথম বলেন পৃথিবী একটি চুম্বক? কে প্রথম বলেন যে পৃথিবী একটি চুম্বক? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গিলবার্ট। গিলবার্ট বলেন যে পৃথিবী হলো একটি চুম্বক। পরবর্তী প্রশ্ন, কণ্ঠস্বর চেনার প্রধান বৈশিষ্ট্য কি? মানুষের কণ্ঠস্বর চেনার প্রধান বৈশিষ্ট্য কি? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কম্পাঙ্ক। কণ্ঠস্বর চেনার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কম্পাঙ্ক। পরবর্তী প্রশ্ন, হাইড্রোজেনের উপস্থিতি কোথায় বাধ্যতামূলক নয়? জলে, অ্যাসিডে, বায়ুতে নাকি জৈব গ্যাসে? তো হাইড্রোজেনের উপস্থিতি বায়ুতে বাধ্যতামূলক নয়, জলে বাধ্যতামূলক। হাইড্রোজেন ছাড়া জল গঠিতই হয় না এবং সব অ্যাসিডে সাধারণত হাইড্রোজেন পাওয়া যায়, কিন্তু বায়ুতে হাইড্রোজেন গ্যাসের উপস্থিতি বাধ্যতামূলক নয়। পরবর্তী প্রশ্ন, পেট্রোল ট্যাঙ্কারের নিচে ধাতব শিকল ঝুলিয়ে রাখা হয় কেন? পেট্রোল ট্যাঙ্কারের নিচে ধাতব শিকল ঝুলিয়ে রাখা হয় তার কারণ হচ্ছে অপশন সি, দুর্ঘটনা রোধের জন্য। দুর্ঘটনা রোধের জন্য পেট্রোল ট্যাঙ্কের নিচে ধাতব শিকল ঝুলিয়ে রাখা হয়। পরবর্তী 46 নম্বর প্রশ্ন দেখো, মরিচা কী ধরনের পরিবর্তন? তো মরিচার ফলে লোহার ওজন ক্রমশ বৃদ্ধি পায়। তো এই মরিচা হলো এক ধরনের রাসায়নিক পরিবর্তন। মরিচা হলো এক ধরনের রাসায়নিক পরিবর্তন। পরবর্তী প্রশ্ন, আয়নার পেছনে কোন ধাতু ব্যবহৃত হয়?
আয়নার পেছনে কোন ধাতু ব্যবহৃত হয়? তো আয়নার পেছনে আমরা সিলিভার অর্থাৎ রূপোর প্রলেপ ব্যবহার করতে দেখি। আয়নার পেছনে রূপোর প্রলেপ দেখা যায়। পরবর্তী প্রশ্ন, গাড়িতে বায়ু ও গ্যাসোলিন কোথায় মেশানো হয়? গাড়িতে বায়ু ও গ্যাসোলিন মেশানো হয় কার্বুরেটরে গাড়িতে বায়ু ও গ্যাসোলিন মেশানো হয়। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের রয়েছে, এন্ড্রিন, বাসুডিন ও ডায়াজিনন কী ধরনের পদার্থ? তো এন্ড্রিন, বাসুডিন ও ডায়াজিনন হলো এক ধরনের কীটনাশক যেটি পোকামাকড় মারতে সাহায্য করে, এই এন্ড্রিন, বাসুডিন এবং ডায়াজিনিন। পরবর্তী প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি? টেস্টিং সল্টের রাসায়নিক নাম হলো অপশান বি, মনোসোডিয়াম গ্লুটামেট। মনোসোডিয়াম গ্লুটামেট হলো টেস্টিং সল্টের রাসায়নিক নাম। সাধারণত খাবারের স্বাদ বৃদ্ধির জন্য এই টেস্টিং সল্টটি ব্যবহার করা হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ জেনারেল সায়েন্সের প্রশ্ন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে এরকম ভিডিও আরও পেতে পারো এবং আরও তোমরা প্র্যাকটিস করতে পারো যে কোনো পরীক্ষা হওয়ার আগে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে একটি অন্য টপিক এবং অন্য প্র্যাকটিস সেট নিয়ে।